করে দেখো কোনো কিছু তো হচ্ছে কিনা। কারণ আমার দিক থেকে অসুবিধা নেই, মানে বুঝতে পারছো তো, বা যদি সবার অসুবিধা তো সবাই বলতো একসঙ্গে যে আমিও দেখতে পাচ্ছি না। একটু বাকি একটু জানিয়ে তো যে বাকি সবাই দেখতে পাচ্ছ তো। একটু ইয়েস নো লিখে দিও তো, তাহলে বুঝতে পারবো যে বাকি সবাই দেখতে শুনতে সবকিছু পাচ্ছ তো, সব ক্লিয়ার আছে তো। দেখো, আমার এই তো আমার কথা না, চলো চলো আমি স্টার্ট করলাম, চলো ছেড়ে দাও, অনেকটা টাইম চলে গেছে, আমি চলে যাচ্ছি। দেখো, রিজনিং নিয়ে বলি। ধরো রিজনিং এ ধরো 30টা কোশ্চেন। আগে প্রথমে আসি ম্যাথ। ধরো ম্যাথে আমি খুব স্ট্রং, ঠিক আছে, আমি খুব ভালো ম্যাথে পারি। তো আমাকেও 30টা কোশ্চেন দেওয়া হয়েছে, তোমাকেও সেম 30টা কোশ্চেন দেওয়া হয়েছে। তো আমি বললাম আমি ম্যাথে খুব ভালো পারি, আর তুমি হচ্ছে ম্যাথ একদম পারো না, ম্যাথ দেখলে ভয় পাও, প্র্যাকটিসের মধ্যে নেই। আর আমি ঠিক উল্টোটা, আমি ম্যাথ খুব ভালো পারি, ম্যাথে ভয় বলে কোনো কিছু নেই, আর আমি রেগুলার প্র্যাকটিসের মধ্যে রয়েছি। তাহলে আমার স্কোর কি হবে? আমি ম্যাথে 30ও পেতে পারি, বা 29, 28 এরকম টাইপের স্কোর আসবে, যেহেতু আমার ম্যাথে খুব ভালো পারফরমেন্স রয়েছে, আমি খুব ভালো পারি, আমার রেগুলার প্র্যাকটিস রয়েছে। আর তুমি একদম তো পারোই না, উল্টে প্র্যাকটিসই করো না, তাহলে তোমার স্কোর 0 হয়ে যেতে পারে, বা কোন রকম 1, 2। ব্যাপারটা তো এরকম। আমি যদি বলি রিজনিং এর ক্ষেত্রে, রিজনিংও ধরো আমাকে আর তোমাকে সেম 30টা কোশ্চেন দেওয়া হয়েছে। এবার ধরো রিজনিং এর তুমি মাস্টার, তুমি রিজনিং এ খুব ভালো পারো, আর আমি রিজনিং পারি না, প্রথমবার রিজনিং এর নাম শুনছি, খাই না, গায়ে মাখে না, রাত্রে জড়িয়ে ঘুমায়, আমি নিজেও জানি না, আমি প্রথমবার নাম শুনছি, আর তুমি রিজনিং এ মাস্টার। তাহলে আমাকে যদি রিজনিং এর 30টা কোশ্চেন দেয়, মানে তোমাকে যদি রিজনিং এর 30টা কোশ্চেন, যেখানে তুমি মাস্টার, তুমি রিজনিং এ হয়তো 30টার মধ্যে 30টা পারবো না। আমি এই যে বললাম যে আমি কোনো কিছু জানি না, তারপরেও যদি আমি একটু ধৈর্য নিয়ে কোশ্চেন গুলো পড়ে বোঝার চেষ্টা করি যে কি বলেছে কোশ্চেনটা, ডাইরেকশন কি রয়েছে, তাহলেও আমি এর মধ্যে 7, 8, 9 পেয়ে যাব। আর তুমি কে বলছিলাম যে তুমি মাস্টার, তারপরেও দেখবে তোমার স্কোর 25, 26, 27 এরকম আসছে। তার মানে আমি এটা বলতে চাইছি যে ম্যাথে 0 বলে হয়, ম্যাথে 100 হয়, কিন্তু রিজনিং এ 0 বলে হয় না, রিজনিং এ 100 হয় না। অর্থাৎ আমিও ধরো রিজনিং পড়াই, তার মানে এই না আমি সব কোশ্চেন পারবো। আমিও কোনো একটা নাম্বার সিরিজে আটকে যেতে পারি, আমিও কোনো একটা লেটার সিরিজে মিসিং নাম্বারে আটকে যেতে পারি, যে এখন হচ্ছে না 1 ঘন্টা চেষ্টা করলেও আমার হলো না। রিজনিং হচ্ছে এরকম একটা সাবজেক্ট। নেক্সট, একটু আমাকে বলো, আচ্ছা আর একটা কথা আমার বলার ছিল রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এ আমাদের মূলত দুটো পার্ট, দুটো পার্টই আমাদের কাজে লাগবে, একটু ছোট্ট করে বলে দিই। রিজনিং এ একটা পার্ট হচ্ছে ভার্বাল, আর একটা পার্ট হচ্ছে নন ভার্বাল। নন ভার্বাল, নন ভার্বাল মূলত আমাদের বিভিন্ন সাইন সিম্বল, বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন রকমের ইমেজ নিয়ে রয়েছে। আমাদের যদি স্টাফ সিলেকশন কমিশনের কথা বলি, আমি অন্য কোনো পরীক্ষার নাম করছি না, স্টাফ সিলেকশন কমিশনের কথা বলি, তাহলে নন ভার্বাল রিজনিং এ আমাদের ধরে নাও 7 থেকে 8টা চ্যাপ্টার রয়েছে, 7 থেকে 8টা চ্যাপ্টার রয়েছে। নন ভার্বাল রিজনিং আমি ধরে নিই রিজনিং এ আমাদেরকে 30টা কোশ্চেন করবে, 30টা কোশ্চেন করবে। এই হিসাবে নন ভার্বাল থেকে আমাদের মোটামুটি 7 থেকে 8টা কোশ্চেন থাকতে পারে, ম্যাক্সিমাম 7 থেকে 8টা কোশ্চেন থাকতে পারে। এবং এই যে 7 থেকে 8টা চ্যাপ্টার বলছি, এই 7 থেকে 8টা চ্যাপ্টার করতে আমাদের খুব বেশি হলে 5-6টা ক্লাস লাগবে। অর্থাৎ এটা বলতে চাইছি যে এমন কিছু চ্যাপ্টার আছে যেখানে একটা ক্লাসে আমরা 2-3টে পর্যন্ত চ্যাপ্টার করতে পারি। এবং তাহলে বুঝতে পারছো যে কতটা সহজ এবং কতটা অ্যাকসেপ্টেবল, এটা বোঝাতে চাইছি। মানে আমি একটা 1.5 ঘন্টার ক্লাসে কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়া, কোন রকম প্রেশার ছাড়া আমি 2 বা 3টে চ্যাপ্টার পর্যন্ত করতে পারি, নন ভার্বালের কথা বলছি। ঠিক আছে, আমি 5টা 6টা ক্লাস নিলে আমি নন ভার্বালে একটা জায়গা মোটামুটি তৈরি হয়ে যাবে। চলে আসি ভার্বাল পার্টে। ভার্বাল পার্টের আবার দুটো পার্ট, একটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল, আর একটাকে আমরা বলি লজিক্যাল। মনে রাখবে অ্যানালাইটিক্যাল পার্টে রিজনিং সব থেকে আমাদের বেশি আসে। আমাদের 30টা কোশ্চেন আসবে, 30টা কোশ্চেনের মধ্যে তুমি ধরে নাও 14 থেকে 16টা কোশ্চেন শুধু আসবে এই অ্যানালাইটিক্যাল পার্ট থেকে। অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন আসবে আমাদের অ্যানালাইটিক্যাল পার্টে। এবং আমাদের যে রিজনিং আমরা বলি না শর্টকাট হয়, এই শর্টকাট যে কথাটা বলছি, এই শর্টকাট কোথাকার জন্য? এই অ্যানালাইটিক্যাল রিজনিং এর জন্য শর্টকাট হয়। লজিক্যাল রিজনিং আমাদের মোটামুটি 5-7টা চ্যাপ্টার রয়েছে, এবং এই 5-7টা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আমাদের ওই রকম 5-6খানা কোশ্চেন করে। এই গুণে দেখো মোটামুটি 30টা হয়তো হবে। এদিকে বলছি কটা, 7টা 7, 5, 12,
12 আর 14, তুমি এখানে আরো বাড়াতে পারো, 16টা তো এখানে 18টা করতে পারো, 16 থেকে 18টা কোশ্চেন। কারণ অ্যানালিটিক্যাল রিজনিং আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসবে, এবং যত রকমের শর্টকাট হয় আমাদের অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে। লজিক্যাল রিজনিং কিন্তু তোমার নির্দিষ্ট নিয়মে হবে না। অর্থাৎ লজিক্যাল রিজনিং করতে গেলে তুমি তোমার নিজস্ব চিন্তা ভাবনা কাজে লাগাতে পারবে না, তোমার লজিক, তোমার জেনারেল সেন্স, তোমার কমন সেন্স কাজে লাগাতে পারবে না। এখানে একটা নির্দিষ্ট পাথ বা ওয়েতে তোমাকে করতে হয়, যে আমি বলে দিলাম তোমাকে এই 4টে কন্ডিশন হলে তবে তুমি বলবে ইয়েস, এর মধ্যে যদি কোন একটা যদি না বলে তাহলে তুমি বলবে নো। ব্যাপারটা এরকম, ঠিক আছে? কোশ্চেনে চলে গেলাম, একটু আমাকে আনসার করো, যাদের হচ্ছে একটু আনসার করো, কমেন্ট বক্স দেখো খোলা আছে, একটু আনসার করো। হ্যাঁ, সবাই একটু আনসার করো। ও স্টেনোগ্রাফার আমি বলবো, বলবো বাবা, স্টেনোগ্রাফার আমি বলবো, সব পরীক্ষা যখন বললাম স্টেনোগ্রাফার বাদ যাবে না, স্টেনোগ্রাফার আমি বলবো। আমি আবারও বলছি যে আমি এই প্রত্যেক দিনের এক্সাম ইয়েতে থাকবো, তার মানে এই না যে আগামীকাল বায়োসায়েন্স ক্লাস আমি নেব। বায়োসায়েন্স ক্লাস শুরুর আগে আমি থাকবো, বায়োসায়েন্স ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি থাকবো, ঠিক আছে? আমি আছি। যাদের হচ্ছে একটু আনসার করো। বলছে কোন সংখ্যাটি 4-এর বিপরীত মুখে থাকবে? আমি স্টাফ সিলেকশন কমিশনের রিজনিং এর ব্যাপারে একটা দুটো কথা বলি, যে আমাদের যদি স্টাফ সিলেকশনের রিজনিং বলি কেমন স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়, আমি বলবো যে তুমি যদি একটা মিনিমাম এফোর্ট দাও, রিজনিং এ যদি মিনিমাম এফোর্ট দাও, তাহলে তুমি এত বড় আউটপুট দেখতে পাবে, ঠিক আছে? এতটুকু তুমি ইনপুট দেবে, তুমি এত বড় আউটপুট দেখতে পাবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি আমাদের এটা বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় আমাদের এই স্টাফ সিলেকশন কমিশন রেসপেক্ট, বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে যেটা নর্মাল বা স্ট্যান্ডার্ড ধরে হিসাবে চলি, আমি বলবো তার থেকে কম স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে এই স্টাফ সিলেকশন কমিশনে। তাহলে বুঝতে পারছো যে এখানে যদি একটু তুমি ফোকাস করো, একটু যদি তুমি টাইম দাও, একটা বিরাট পরিমাণ ইয়ে তোমার চলে আসবে। মানে এখানে অ্যাকচুয়ালি রিজনিং আমাদের স্টাফ সিলেকশন কমিশনে নাম্বার ক্যারি করতে সাহায্য করবে, কিন্তু র্যাঙ্ক করাতে পারবে না, কারণ কোনো একটা সাবজেক্ট আমাদেরকে র্যাঙ্ক করাতে পারে না। তাই আমি বলবো আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। মানে ধরে নাও যে আমি আর তুমি দুজনে ধরো সেম নাম্বার পেয়েছি, কিন্তু আমি রিজনিং এ ভালো, আমি হয়তো তোমার থেকে ওই জায়গাটায় এগিয়ে গেলাম, এই হচ্ছে ব্যাপারটা। মানে বাদ বাকি সব সাবজেক্টে ধরো আমি আর তুমি সেম, কিন্তু রিজনিং এ ধরো আমি তোমার থেকে একটু ভালো, ঠিক আছে? তাহলে আমি বলবো এই একটু ভালোতে আমি অনেকটা ডিফারেন্স তৈরি করে দিতে পারি তোমার সাথে। দেখো ডাইস, এটা ডাইসের কোশ্চেন রয়েছে, ডাইস, ডাইস বা আমরা যেটাকে বলি লুডো ছক্কা, ঠিক আছে? ডাইস। তো ডাইসের ক্ষেত্রে আমরা মোটামুটি ওই 3টে নিয়ম দেখতে পাই, 3টে নিয়ম, যার মধ্যে একটা নিয়মকে আমরা ইউনিভার্সাল বলি। এই ইউনিভার্সাল নিয়ম দিয়ে আমরা এটাকে করতে পারবো। আমাদের এই যে দুটো ডাইস দেখতে পাচ্ছি না, যারা একদম জানো না আমি তাদের জন্য 2-4টে কথা বলছি, যারা একদম জানো না, এই যে দুটো ডাইস দেখতে পাচ্ছি, মনে রেখো এটা দুটো ডাইস নয়, এটা একটা ডাইস, তার দুটো ভিউ আমি তোমাকে দেখাচ্ছি। মানে আমি কিন্তু তোমাকে দুটো ডাইস দেখাচ্ছি না, আমি তোমাকে একটা ডাইস দেখাচ্ছি। এই ডাইসটা দেখাচ্ছি বাবা, এইভাবে একবার দেখো, আর একবার বলছি এইভাবে একবার দেখো। অর্থাৎ একটা ডাইসে আমি দুটো ভিউ তোমাকে দেখাচ্ছি, দুটো ভিউ দেখাচ্ছি একটা ডাইস। তো আমাদের প্রথম কাজ, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, যেটা হবে যে এই দুটো ডাইসের মধ্যে দেখো যে কোনো কমন নাম্বার দেখতে পাচ্ছ কিনা। দেখো আমি এখানে কমন নাম্বার দেখতে পাচ্ছি, দেখো কমন নাম্বার দেখতে পাচ্ছি কি 3। নিয়ম হচ্ছে ওই কমন নাম্বার থেকে শুরু করে ক্লকওয়াইজ, যদিও এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আমি বলবো অত কিছু মনে রাখার দরকার নেই, কারণ যাদের অসুবিধা রয়েছে আমি যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলি খিচুড়ি করে ফেলবে, একটাই ক্লকওয়াইজ নেবে তো আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ নেবে। ওই জন্য আমি বলবো অ্যান্টি ক্লকওয়াইজ আমি বলিনি, তুমি শুধু ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে এটাকে মাথায় রাখো। তাহলে যেটা বললাম কমন নাম্বার থেকে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ আমি রিমেইনিং নাম্বার গুলোকে দেখবো ক্লকওয়াইজ। তাহলে আমি যে 3 থেকে শুরু করব, আগেই বললাম কমন নাম্বার থেকে শুরু করব, এই যে 3 প্রথম ডাইসে 3, তাহলে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে গেলে কি পাবো 1, 3-এর পরে 1, 1-এর পরে কি পাচ্ছি গো বাবা 2, এই যে 2 বসিয়ে দিলাম। আবারও এই ডাইসে আমি কমন নাম্বার থেকে শুরু করব, ক্লকওয়াইজ যাব, ক্লকওয়াইজ। তাহলে 3, 5, 6, 3-এর নিচে যে 3 বসালাম, 5, 6। আমরা জানি ডাইসে কি কি নাম্বার থাকে, 1, 2, 3, 4, 5, 6। তুমি দেখো তো কোন নাম্বার মিসিং রয়েছে, এখানে দেখো মিসিং রয়েছে 4। দেখো তুমি সব নাম্বার দেখতে পাচ্ছ, 4 দেখতে পাচ্ছ না। তাহলে আমাদের পরবর্তী কাজ কি হবে, এই কমনের অপোজিটে মিসিংটাকে বসিয়ে দাও, কমনের অপোজিটে মিসিংটাকে, কারণ এখানে মিসিং রয়েছে 4, বাকি সব নাম্বার রয়েছে। তাহলে কমনের অপোজিটে মিসিংটাকে বসিয়ে দাও। আমরা বলবো 3-এর বিপরীতে 4 বা 4-এর বিপরীতে 3 রয়েছে, 1-এর বিপরীতে 5 বা 5-এর বিপরীতে 1 রয়েছে, 2-এর বিপরীতে 6 বা 6-এর বিপরীতে 2 রয়েছে। আমাদের কি চেয়েছে গো, 4-এর বিপরীতে, একটু আগে বললাম 4-এর বিপরীতে 3 বা 3-এর বিপরীতে 4। তাহলে 4-এর বিপরীতে কে রয়েছে,
3 অপশন এ রাইট আনসার, অপশন এ রাইট আনসার। ক্লিয়ার তো? দেখো দু একজন ভুল আনসার দিয়েছো, কিন্তু বাকি সবাই কিন্তু রাইট আনসার দিয়েছো। পরপর করতে থাকো, যাদের আনসার হচ্ছে একটু পরপর করতে থাকো। আমি আবারও বলছি, স্টাফ সিলেকশন কমিশন বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। একটু যদি তুমি ফোকাস থাকো, একটু যদি ডিটারমাইন্ড থাকো, এখান থেকে ভালো নাম্বার ক্যারি করা যায়, ভালো নাম্বার ক্যারি করা যায়। বলো, এটা ডাইরেকশন টেস্টের কোশ্চেন রয়েছে, তুমি আশা করতে পারো। হ্যাঁ, আমরা আবারও বলছি, আমাদের প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে। আমি আজকের দিনের জন্য শুধু বাংলাতে রেখেছি, কিন্তু আবারও বলছি শুধুমাত্র রিজনিং নয়, সমস্ত সাবজেক্টে, আমাদের যতগুলো সাবজেক্টে যা যা ক্লাস হবে, সব সাবজেক্টের বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই ক্লাস হবে, উভয় ভাষাতেই পিডিএফ নোটস পাওয়া যাবে। ঠিক আছে? দেখো এই যে চ্যাপ্টারটা বলছি না, ডাইরেকশন টেস্ট, এর ট্রিমেন্ডাস শর্টকাট হয়। মানে আমি শুধুমাত্র দেখে আনসার বলে দিতে পারি যে আনসার কি হবে, দেখে বলতে পারি যে এই কোশ্চেনটার আনসার কি হবে গো, দক্ষিণ রয়েছে তাহলে বাদিক, আবার বাদিক ঘুরছে তাহলে আনসার হবে উত্তর। মানে আমি দেখে বলে দিতে পারি আনসার কি হবে, অপশন সি হবে উত্তর। তুমিও বলতে পারো, মানে এরকম নয় যে আমি কোনো ম্যাজিক জানি বা আমি তোমাকে ম্যাজিক একটা ছুমন্তর দিলাম আর হয়ে গেল। এটা খুব সিম্পল জিনিস, মানে পুরো ম্যাথমেটিক্স এর মধ্যে ব্যাপারটা। আমি যদি তোমাকে বলি, একটু একটু আমি তোমাকে বলছি, দেখো একটু আমি তোমাকে বলছি, ধরো আমি নর্থের দিকে ফেস করে রয়েছে, নর্থের দিকে মুখ করে রয়েছে, ঠিক আছে? এই অবস্থায় বললো আমাকে একবার ডান দিকে যাও, তাহলে আমার এখান থেকে ডান দিক কোন দিক গো, এদিক ডান দিক, এই হচ্ছে রাইট টার্ন। আবার বললো এখানে দাঁড়িয়ে, বললো আবার ডান দিকে যাও, এই দেখো আমি আবার ডান দিকে গেলাম, তাহলে আমি কোন দিকে ছিলাম দেখো, এটা হচ্ছে নর্থ। কোন দিকে পেলাম গো, সাউথ। আমি কি করলাম গো, দুবার রাইট টার্ন নিয়েছি, দেখো এই একবার রাইট টার্ন, এই একবার রাইট টার্ন, দুবার রাইট টার্ন নিয়েছি। তাহলে আমি কি বলবো, দুবার রাইট টার্ন নিয়েছে, মানে দুটো সেম টার্ন নিয়েছে, দুটো সেম টার্ন নিয়েছে। কি পাচ্ছি দেখো, নর্থ থেকে সাউথ। নর্থ থেকে সাউথ কেমন, অপোজিট ডাইরেকশন। এই হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। নর্থের সাথে সাউথ কেমন, অপোজিট ডাইরেকশন। তাহলে আমরা কি বলবো, টু সেম সাইড ইজ ইকুয়াল টু অপোজিট ডাইরেকশন। টু সেম সাইড ইজ ইকুয়াল টু কি বলবো, অপোজিট ডাইরেকশন। তুমি এটা ডান দিক করেছি, বাদিক করে দেখো না, একই রেজাল্ট আসবে বাবা। এ দেখো উত্তরে আমি মুখ করে রয়েছি নর্থে, সেখান থেকে বাদিকে একবার টার্ন নিলাম লেফট, আবার বাদিকে টার্ন নিলাম লেফট, এ দেখো সাউথ পেয়ে যাচ্ছে। দুটো সেম টার্ন, আমি লেফট বা রাইট বলছিলাম। টু সেম সাইড ইজ ইকুয়াল টু অপোজিট ডাইরেকশন। আমি এখানে দেখো সব নর্থ নিয়ে করেছি, এখানে দেখো দক্ষিণ বলা আছে। হোক না, আমার যে কোনো ডাইরেকশন রেসপেক্টেড সত্যি, আমি যে কথা বলছি তার যে কোনো ডাইরেকশন রেসপেক্টে সত্যি। এখানে দেখো বলছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যাচ্ছে, তারপরে কি করছে দেখো, দেখো বাদিক ঘুরে যায়, তারপরে আবার বাদিকে যে আবার বাদিক। তাহলে আমরা কি বললাম দেখো, দক্ষিণ দিক। আমি যদি এখান থেকে এই কোশ্চেনটার জন্য যদি এবার করি, এই দেখো আমি প্রথমে গেলাম দক্ষিণ দিক, তাই তো? দক্ষিণ দিক থেকে বাদিক কোন দিক গো, এই হচ্ছে আমার বাম দিক, লেফট। আবার বাম দিক, এই হচ্ছে লেফট। তাহলে ছিলাম কোন দিকে, দক্ষিণ দিক। পেলাম কোন দিকে, এই যে উত্তর দিক। তাই আমি বললাম উত্তর। তুমি যদি এটাকে এমনি করতে তাহলে এইভাবে আসতো। এই দেখো আমি ধরো এই যে দক্ষিণ দিকে যাচ্ছি 1 কিলোমিটার, এই যে দক্ষিণ দিকে গেলাম 1 কিলোমিটার, তারপরে কি বলছে বাম দিকে 1 কিলোমিটার যাই, তাহলে এই যে দক্ষিণ দিকে 1 কিলোমিটার গেছি, তারপরে যে বাম দিকে আমি 1 কিলোমিটার যাচ্ছি, তারপরে আবার বাম দিক ঘুরে 1 কিলোমিটার, তারপর আবার বাম দিক ঘুরে 1 কিলোমিটার। বুঝাতে পারলাম? তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা করব এই যে দক্ষিণ দিক মানে সাউথ, তারপরে কি করব এই যে বাম দিক মানে লেফট, তারপরে আবার বাম দিক লেফট। তাহলে আমরা কি পাচ্ছি, সাউথের পর দুটো সেম টার্ন, মানে অপোজিট হয়ে যাবে। সাউথের অপোজিট কি, নর্থ হয়ে যাবে আনসার, নর্থ হয়ে যাবে আনসার। বোঝাতে পারলাম? আর এটা যদি অপোজিট টার্ন হতো, আমরা বলতাম সেম ডাইরেকশন হবে। মানে আমি নর্থে রয়েছি, সেখান থেকে একেবারে আমি রাইট টার্ন নিচ্ছি আর একবার লেফট টার্ন নিচ্ছি, তাহলে আমি বলবো সেম ডাইরেকশন পাবো। তাহলে এই কথাটা মাথায় রাখে, এগুলো শর্টকাট সব। টু সেম সাইড ইজ ইকুয়াল টু অপোজিট ডাইরেকশন, এন্ড টু অপোজিট সাইড ইজ ইকুয়াল টু সেম ডাইরেকশন। মনে থাকবে, টু সেম সাইড ইজ ইকুয়াল টু অপোজিট ডাইরেকশন, এন্ড টু অপোজিট সাইড ইজ ইকুয়াল টু সেম ডাইরেকশন। এরকম শর্টকাট টোটকা এর মধ্যে আরো অনেকগুলো রয়েছে, আমি আর গেলাম না, নাহলে আমাদের সময় লাগবে, কারণ আমি ওইদিকে অনেকটা সময় নিয়ে নিয়েছি। আমি পরবর্তী কোশ্চেনে যাই, একটু দেখো, কারণ আমরা একদিনে সবকিছু করতে পারবো না বাবা, আমার কিন্তু এত ক্ষমতা নেই। আমি এত শর্ট পিরিয়ডে, আমরা প্রায় রিজনিং শুরু করেছি মানে 9টা 25 নাগাদ,
তো আমি এত কম সময় কিন্তু সবকিছু শুরু করতে বা আমি তোমাকে বোঝাতে পারবো না, একটু আমাকে সময় দিতে হবে। আমরা যখন রেগুলার বেসিসে ক্লাস করবো না, তখন কিন্তু এরকম করবো না, একটা ডাইসের কোশ্চেন, একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন, একটা ডাইরেকশন টেস্টের কোশ্চেন, একটা মিরর ইমেজের কোশ্চেন, একটা ওয়াটার ইমেজের কোশ্চেন নাম করবো না। আমরা যখন করব তখন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করবো। ঠিক আছে, এই 5 দিনের যে ক্লাসগুলো হচ্ছে এখানে আমরা এই নিয়মটা মানবো না, কিন্তু এর পরবর্তীতে যে ক্লাস হবে, যে যেখানে একটা ডেডিকেটেড ব্যাচ ক্রিয়েট করা হবে, সেখানে কিন্তু তখন একটা নির্দিষ্ট নিয়ম, একটা নির্দিষ্ট রুটিন করে ক্লাস হবে, এবং সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। সেটা যে কোনো সাবজেক্টে বলো না, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। যাদের হচ্ছে একটু আনসার করো। ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমি কি বলবো, দেখো ওয়াটার ইমেজ, আমি ধর একটা ইমেজ নিচ্ছি, এটা এর যদি ওয়াটার ইমেজ বের করতে দেয়, তাহলে ওয়াটার সবসময় কোথায় থাকবে, ওয়াটার থাকবে বেসে। এই যে ওয়াটার থাকবে কোথায়, বেসে। সব সময়ের জন্য ওয়াটার কোথায় থাকবে বাবা, বেসে। তাহলে ওয়াটারের ইমেজটা কেমন দেখতে হবে, ইমেজটা দেখতে হবে এইরকম। এখানে কি কি মনে রাখতে হবে, এখানে মূলত দুটো পয়েন্ট আমি বলে রাখি, যখন এই চ্যাপ্টারটা করবো আরো বেশ কয়েকটা পয়েন্ট আমার বলার রয়েছে, আমি দুটো পয়েন্ট বলে রাখি, একটু পোস্টমর্টেম করি। হ্যাঁ, একটু পোস্টমর্টেম করি, তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি যদি নাম্বারিং করি, দেখো এই 4টে দাগ টানলাম, এই 4টে দাগকে আমি 4টে নাম্বারিং করলাম, 1 2 3 4। 1 বলতে দেখো জি এর কোন পার্টটা, 4 বলতে দেখো জি এর কোন পার্টটা। খেয়াল করে দেখো 4 রয়েছে উপরে, তারপরে 3 2 1, মানে আমার দেখো 1 ছিল কোথায়, টপে। 1 ছিল কোথায়, টপে। এখন 1 কোথায় চলে এসছে, বটমে। বটমে। তাহলে আমরা এখানে বলবো আমাদের চেঞ্জটা কেমন হবে, টপ টু বটম চেঞ্জ হবে, টপ টু বটম চেঞ্জ হবে। অর্থাৎ টপ হয়ে যাবে বটম, বটম হয়ে যাবে টপ। আর 2 নম্বর কি বলবো, খেয়াল করে দেখো, আমার এটা তো বললাম ওয়াটার, ওয়াটারের থেকে বেসে দেখো 1 নম্বর সব থেকে দূরে ছিল, দেখো এখানেও দেখো 1 নম্বর সব থেকে দূরে। তাহলে আমরা কি বলবো, নিয়ারেস্ট পজিশন নিয়ার হবে, ফারদেস্ট পজিশন ফার হবে। খেয়াল করে দেখো, এ দেখো 4 নম্বর পজিশন সব থেকে কাছে, এখানেও দেখো 4 নম্বর পজিশন সব থেকে কাছে। খেয়াল করে দেখেছো, তার মানে কাছেরটা কাছে হবে, দূরেরটা দূরে হবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা করব। যদিও এর শর্টকাট আছে, এই শর্টকাট বোঝার জন্য আমাকে সময় দিতে হবে। আমি এখন শর্টকাট বললে তুমি বোধহয় খুব একটা ভালো বুঝতে পারবে না, যারা জানো তারা রিলেট করতে পারছো এই ব্যাপারগুলো। তাহলে এটা ওয়াটার ইমেজ বের করতে দিয়েছে, মানে আমি এইখানটা ধরো ওয়াটারটাকে রাখলাম। তার মানে দেখো এখান থেকে এই 6টা সব থেকে কাছে, আর আমি যদি বলি এখান থেকে 3 সব থেকে দূরে, তাহলে আমি যদি এখানটাই বলি এটা এই যে রয়েছে ওয়াটারের বেসটা, তাহলে আমি এখানে কি পাবো, দেখো ডান দিকে 6, এখানে আমি ডান দিকে কিন্তু 6 দেখতে পাচ্ছি না সব থেকে কাছে, 6টা কিন্তু এতটা দূরে রয়েছে, এই যে 6 রয়েছে কিন্তু কতটা দূরে রয়েছে দেখো, এখান থেকে আমার 6 কিন্তু অনেক কাছে, তারপরে 3 কিন্তু এতটা দূরে, দেখো 3 কিন্তু এতটা দূরে, আর এখানে দেখো 3কে আমি কাছে দেখাচ্ছি, 6কে দূরে দেখাচ্ছি, তাহলে হবে না। 6 কাছে মানে আমার 6 কাছে হতে হবে। এখানে দেখো এই যে 6 কাছে, তাহলে এটা কিন্তু হতে পারে। দেখে আর কোনো কিছু এরকম আছে কিনা, এটা দেখো, এ দেখো 6 দূরে চলে গেছে, 3 কাছে চলে এসছে, হবে না। এটা দেখো এর তো 6ই নেই, 6 আবার এদিকে চলে এসছে, হবে না। তাহলে এটাই হবে আনসার। বোঝাতে পারছি, বোঝাতে পারছি। সি আনসার হবে না বাবা, বি হবে, বি। সি আনসার হবে না, বি হবে। ঠিক আছে, এগুলোর একটু আমাদেরকে গেলে আমরা শর্টকাট পাবো, তখন খুব ফাস্ট করা যাবে। বুঝতে পারছো না, কোথায় বুঝতে পারছো না বলো। এই যে উপরে যেটা জি দিয়ে রাখালাম ওটা বোঝা গেল। আমি এটা বলতে চাইলাম, এটা বলতে চাইলাম যে ওয়াটার ইমেজের ক্ষেত্রে, এটা কিন্তু মিরর ইমেজে নয়, ওয়াটার ইমেজের ক্ষেত্রে টপ পজিশন বটমে চলে আসবে, টপ হয়ে যাবে বটম, আর বটম হয়ে যাবে টপ। 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর বললাম কাছের জিনিস কাছে থাকবে, মানে কাছের জিনিস বলতে কার কাছের, ওয়াটারের সাপেক্ষে। ওয়াটার কোথায় রয়েছে, এই যে এইটা হচ্ছে ওয়াটার, এই যে এইটাকে বলেছি আমি ওয়াটার। এই ওয়াটারের সাপেক্ষে 4 নম্বর কাছে, এখানেও দেখো 4 নম্বর কাছে। ওয়াটারের সাপেক্ষে 1 নম্বর দূরে, এখানেও দেখো 1 নম্বর দূরে। এটা বলতে চাইছি, কাছেরটা কাছে থাকবে, দূরেরটা দূরে চলে যাবে। দেখো এখানে যদি আমরা খেয়াল করতে হবে, দেখো 3 দেখো সব থেকে দূরে, এখানে দেখো 3 দূরেই দেখতে পাচ্ছ না, 3 দেখো 3 দেখো এইখানটা রয়েছে, এই যে এখানে দেখো 3, এখানে দেখো 3 দূরে আছে কিন্তু এখানে 6 নেই, বুঝতে পারছো। এখানে আবার 3, আর এখানে দেখো সব কটা মিলবে। এখানে দেখো বাম দিকে 2 আছে, এখানে দেখো বাম দিকে 2 আছে, এখানে আবার বাম দিকে 2 আবার অনেকটা দূরে। বুঝতে পারছো তো, সবার ক্লিয়ার হচ্ছে। 4 নম্বরে গেলাম, বলো নাম্বার সিরিজ। আমাদের মিনিমাম একটা কোশ্চেন তো থাকবেই থাকবে, মিনিমাম একটা কোশ্চেন থাকবে। মনে রাখবে এই টাইপের চ্যাপ্টার, বা আমি চ্যাপ্টারগুলো একটু লিখে দিই, হয়তো যারা রয়েছে তাদের কারোর না কারো কাজে লাগতে পারে।
যে তিনটে চ্যাপ্টার আমি লিখছি, আগে লিখে নি তারপরে বলছি। যারা হচ্ছে একটু আনসার করতে থাকো, যাদের হচ্ছে একটু আনসার করতে থাকো। মিসিং নাম্বার, 2 নম্বর লেটার সিরিজ, 3 নম্বর নাম্বার সিরিজ। ঠিক আছে, এই যে তিনটে চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টারকে সবসময়ের জন্য সেকেন্ডারি প্রেফারেন্স দেবে, ফার্স্ট প্রেফারেন্স দেবে না। দেখো আমি আবারও বলছি, আমাদের যে কোশ্চেন হয় না, যে মানে আমাদের যে কম্পিটিটিভ এক্সাম হবে, সেখানে কিন্তু কখনো কাট অফ 100 হবে না, সেখানে তোমাকে কোনো 100 পেতে হবে না, সেখানে কিন্তু কোনো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বলে কোনো কিছু নেই। তাই সবসময় এটা মাথায় রাখবে, দুটো পয়েন্ট ভালো করে বুঝবে। নাম্বার ওয়ান, তুমি এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত কোনো কিছু বাদ দিতে পারবে না। আর নাম্বার 2, এক্সাম হলে ঢুকে যাওয়ার পর তুমি সব কোশ্চেনে আনসার করবে না। মনে থাকবে যে দুটো পয়েন্ট বললাম, আমি আবার রিপিট করছি। নাম্বার 1 কি বললাম, এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত কোনো কিছু বাদ দিতে পারবে না। যদি তুমি কোনো কিছু বাদ দিয়েছো, তাহলে তুমি আগেই এলিমিনেট হয়ে গেলে, নিজেকে এলিমিনেট করে দিলে। আর নাম্বার 2 কি বললাম, এক্সাম হলে ঢোকার পর, মানে যখন তুমি এক্সাম দিচ্ছ, তখন এটা কখনো টার্গেট করবে না আমি সব এক্সাম আনসার করে আসবো, সব কোশ্চেন আমি আনসার করে আসবো, কখনোই তুমি পারবে না। তাই এই টাইপের কোশ্চেন যে আমি 1 2 3 করে লিখলাম, এই চ্যাপ্টার গুলোকে তুমি সেকেন্ডারি প্রেফারেন্স দেবে, ফার্স্ট প্রেফারেন্স দেবে না, ফার্স্ট প্রেফারেন্স দেবে না। ঠিক আছে, তো এই টাইপের চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলবো নাম্বার সিরিজটাকে তাও করতে পারে, এটা নাম্বার সিরিজ, কারণ নাম্বারের সাথে আমরা অনেক বেশি হ্যাবিচুয়েট, আমরা অনেক বেশি পরিচিত। কিন্তু লেটার সিরিজ, আমি যদি বলি এ থেকে এম এর ডিফারেন্স কত, তুমি বলতে পারবে না। আর আমি যদি বলি 1 থেকে 13 ডিফারেন্স কত, তুমি বলতে পারবে। কিন্তু এ আর এম, এরা কিন্তু 1 আর 13-তে রয়েছে। আমি যদি বলি এ থেকে এম এর ডিফারেন্স কত, দেখো তুমি বলতে পারবে না। কিন্তু আমি যদি বলি 1 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত, তুমি বলতে পারবে, কারণ আমরা নাম্বারের সাথে অনেক বেশি হ্যাবিচুয়েট। তাই আমি বলবো এই তিনটের মধ্যে নাম্বার সিরিজটাকে তুমি দেখতে পারো, কিন্তু এই দুটোকে খবরদার, তুমি একবারে চেষ্টা করলে, কারণ তুমি মিসিং নাম্বার, নাম্বার সিরিজ, লেটার সিরিজ করেছো, তুমি একটা কোশ্চেন ধরো মিসিং নাম্বার থেকে দিয়েছে, খুব সহজ কোশ্চেন, করো আনসার করো বেরিয়ে যাও। কিন্তু তারপরে একটা লেটার সিরিজ দিয়েছে, তুমি একবার চেষ্টা করছো হলো না, দুবার চেষ্টা করছো হলো না, 3বার চেষ্টা করছো হলো না, ছেড়ে দাও, করবে না। তোমাকে কেউ দিব্যি দিয়ে দেয়নি সব কোশ্চেন আনসার করে আসতে হবে, কিন্তু গায়ের যদি জোরে যদি ওই লেটার সিরিজ করতে গেছো, তোমার এন্টায়ার এক্সাম নষ্ট হবে। এই কোশ্চেনটা চলে গেলাম, যাদের আনসার হচ্ছে বলতে থাকো। দেখো এটা একটা কম্বাইন্ড সিরিজ রয়েছে, যারা একদম নতুন তারা মনে বুঝতে পারবে না, বা মনে হতে পারে কি করে বুঝলেন স্যার, আগে করি তারপরে বলছি। দেখো 4 × 3 -4 8, তারপরে 8 × 3 3 × 24 + 4 28, এই সিকোয়েন্সে চলছে। 28 × 3, তাহলে একবার আমরা প্রথমে -4 তারপরে +4 করছি, মানে আমরা বারবার এই যে ×3 -4 × 3 +4, এই দুটোকে আমরা বারবার রিপিট করছি, এই দুটোকে দেখো আমরা বারবার রিপিট করছি। ×3 -4 × 3 +4, এগেইন ×3 -4, কত হচ্ছে 28 × 3 কত হয়, 84 - 4 মানে 80, এই তো মিলছে দেখো। তারপরে এবার কি করব আমরা, +4, 24 মানে 240 আর 4 244, দেন 244 × 3, এবার আমরা করবো -4। এটা গুণ কিন্তু কখনো এমনি খাতায় কলমে করবে না, যে 244 × 3 কখনো করতে যাবে না, এগুলো সব মুখে মুখে করবে। কিভাবে করছে দেখো, 240 কে, এই 244 কে 240 অথবা 250 ধরে নাও, আমি 240 ধরে নিচ্ছি। তাহলে 240 × 3 কত হয়, 3 × 24 = 72, মানে 720। আরো আমি 4 কম নিয়েছিলাম, তাহলে 4 × 3 12, তাহলে 720 + 12 732, 732 থেকে 4 বিয়োগ 728। অনেকে রাইট আনসার দিয়ে দিয়েছো, অপশন এ হবে রাইট আনসার। এটা কম্বাইন্ড সিরিজ। এবার মনে হতে পারে স্যার কি করে বুঝলেন ওটা, বা এটা মনে হতে পারে আপনি কোশ্চেনটা দিয়েছেন তাই আপনি জানেন, আমি একটা কোশ্চেন দিয়ে আপনি বলতে পারবেন হ্যাঁ আমি আটকে যেতে পারি, আমি তো প্রথমেই বলেছি আটকে যেতে পারি, কিন্তু আমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারবো। ধরো আমি ধরে নিচ্ছি আমি তোমার থেকে সব থেকে বেশি কোশ্চেন প্র্যাকটিস করেছি এই যাবো, তাহলে আমি বলতে পারি যে আমি হয়তো আটকে যাওয়ার সম্ভাবনা তোমার থেকে আমার কম, কেননা আমি হয়তো বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করে করে দেখতে পারবো, ট্রাই করতে পারবো বিভিন্ন রকম।
এই ব্যাপারটা এমন না যে আমিই পারি শুধু তুমি পারবে না, এটা কখন তোমার মধ্যে আসবে, যখন তুমি প্র্যাকটিস করবে। তুমি যদি ভাবো যে 10টা 20টা 30টা কোশ্চেন প্র্যাকটিস করলে আর এমনি পেরে যাবে, একদম না। এখানে তোমাকে রেগুলার বেসে প্র্যাকটিস করতে হবে, অন্তত 200 300 400 এরকম নাম্বার সিরিজ যদি প্র্যাকটিস করো, তুমি অটোমেটিক বুঝতে পারবে এই সিরিজটার মধ্যে কেমন টাইপের রিলেশনশিপ হতে পারে। এটা অটোমেটিক তোমার চোখ বলে দেবে যখন তুমি ওর সাথে আই কন্ট্যাক্ট করবে কোশ্চেনটার সাথে। কিন্তু এটা যদি তুমি ভাবো যে 2টো 4টে 5টা 10টা 20টা কোশ্চেন করে, হবে না, তখন তুমি আটকে যাবে, এবং এই আটকানোর সম্ভাবনা তুলনামূলক বাড়বে। কিন্তু তোমার প্র্যাকটিস যদি ভালো হয়, তাহলে ডেফিনেটলি তুমি ট্রাই করতে পারবে। আমিও বলছি, আমিও কিন্তু আটকে যেতে পারি, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করার জায়গাটা থাকবে, যে হ্যাঁ হয়তো 2-4 বার পারলাম না, 8-10 বার পারলাম না, কিন্তু তারপরে পাচ্ছি, এরকম ব্যাপারটা। চলো, এটা মিরর ইমেজ রয়েছে, এগুলো হোমওয়ার্ক রেখে দিলাম, দেখি আর কি কি কোশ্চেন রয়েছে, একটু এগিয়ে যায়। বলো তো, এটা খুব ফাস্ট হয়ে যাবে। এটা যদি আমাদের মিসিং নাম্বারের কোশ্চেন, একটু আগে বলেছিলাম এই চ্যাপ্টারটাকেও কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেবে না, কিন্তু এই কোশ্চেনটা সহজ আছে। এটা কি করে হচ্ছে দেখো, 64 8-এর স্কোয়ার, 36 মানে 6-এর স্কোয়ার, আর 49 মানে 7-এর স্কোয়ার। এই 8 6 7, 8 6 7 এইগুলোকে যোগ করছে, 8 6 14 আর 7 21, এই 21 রয়েছে। এই যে এখানেও দেখো 11-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার, তাহলে এখানে 11 যোগ 9 20 যোগ 10 30 হবে আনসার। 30 অপশন সি হবে রাইট আনসার। যাদের হচ্ছে একটু আনসার করতে থেকো, 30 হবে তো। চলো বলো, এটা রয়েছে আমাদের কিন্তু ওই নন ভার্বালের মধ্যে, কিন্তু ট্রিমেন্ডাস শর্টকাট হয়, মানে নন ভার্বালের এই চ্যাপ্টারে সব থেকে বেশি শর্টকাট হয়। এটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার, ফিগার কাউন্টিং। ফিগার কাউন্টিং কি কি কাউন্ট করতে দেয়, ট্রায়াঙ্গেল কাউন্ট করতে দেয়, সব থেকে বেশি, সব থেকে ভাইটাল, সব থেকে ভয়ঙ্কর। নাম্বার 2 কোয়াড্রিল্যাটারাল, মানে চতুর্ভুজ, মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এগুলো কাউন্ট করতে দেয়। নাম্বার 3 স্ট্রেট লাইন। নাম্বার 4 ওই পেন্টাগন, হেক্সাগন, এরকম টাইপের। এইগুলোকে বেশি ফোকাস করো, সব থেকে বেশি ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, এটা এটা না ফোকাস করলেও চলবে, দেয় যদিও, কিন্তু না ফোকাস করলেও চলবে। ট্রায়াঙ্গেল সব থেকে ভাইটাল, সব থেকে মারাত্মক, সব থেকে বিপজ্জনক, কাউন্ট করতে গেলে সব থেকে বেশি ভুল হবে। আবার ট্রায়াঙ্গেলে শর্টকাট সব থেকে বেশি, এক ট্রায়াঙ্গেলে 8খানা শর্টকাট আসে, মানে 8খানা মাদার ফিগার হয়। এই যে যে ট্রায়াঙ্গেলটা দিয়েছে না, এটা একটা মাদার ফিগারের উপর ডিপেন্ড করে রয়েছে। আমি যদি তোমাকে 8টা মাদার ফিগার বলে দিই, তাহলে ট্রায়াঙ্গেল যেরকম ভাবে দিক না কেন, তুমি আনসার করে আসতে পারবে, এবং তাও চুটকিতে। এটা যে মাদার ফিগার রয়েছে, আমি বলে দিই একটু কিভাবে হচ্ছে, দেখো কিভাবে হচ্ছে দেখো। ধরো এই একটা ট্রায়াঙ্গেল, যদি বলে এর মধ্যে কত ট্রায়াঙ্গেল রয়েছে, তোমার কাজ কি হবে, নাম্বারিং করো 1 আর 2, তারপরে কি করবে, ওই 1 আর 2 কে পাশাপাশি যোগ করবে 3, তার মানে এর মধ্যে 3টে ট্রায়াঙ্গেল আছে। আমি আরো এক্সাম্পল দিচ্ছি এটার রেসপেক্টে, বললে এটার মধ্যে কত ট্রায়াঙ্গেল আছে, নাম্বারিং করো 1 2 3, সবগুলোকে পাশাপাশি যোগ করো, 1 যোগ 2 যোগ 3 কত হচ্ছে, 3 2 5 আর 1 6, তাহলে এটার মধ্যে 6টা ট্রায়াঙ্গেল আছে। আরো এক্সাম্পল দিচ্ছি এটার রেসপেক্টে, কটা ট্রায়াঙ্গেল আছে, নাম্বারিং 1 2 3 4, কটা আছে, পাশাপাশি যোগ করো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 10টা, তাহলে এর মানে 10টা ট্রায়াঙ্গেল আছে। এটা একটা মাদার ফিগার বলতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, এই প্রথমে বড় ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে, বড় ট্রায়াঙ্গেলটা, এই যে এটা রেসপেক্টে নাম্বারিং করো, 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে, 5 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15। তারপর এই জায়গাটার মধ্যে আমরা ট্রায়াঙ্গেল কাউন্ট করছি, এই জায়গাটার মধ্যে কত, 1 2 3, কত হচ্ছে, 3 2 5 আর 1 6। আবার এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটা 1 2, কত হচ্ছে, 2 আর 1 3, যোগ করো, 15 আর 6 21 আর 3 24। এটা আমি একটা মাদার ফিগার বললাম বা একটা শর্টকাট বললাম, এরকম 8খানা মাদার ফিগার রয়েছে। ট্রায়াঙ্গেলে 8খানা, কোয়াড্রিল্যাটারালে 6টা। এই 8 6 14টা যদি একটু মনে রাখতে পারো, যদি একটু করতে পারো, তোমার কাছে এই ফিগারটা গ্রিপের মধ্যে চলে আসবে, একটা কোশ্চেনও ভুল হবে না। কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আর সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এই যে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে।
ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, এরকম অনেকগুলো শর্টকাট আছে। আবারও বলছি একটু ধৈর্য নিয়ে করতে হবে। আমি কি আর যাবো, যদি অনেকগুলো কোশ্চেন দেখে এসেছিলাম, অনেকগুলো কোশ্চেন ছিল, এই একটা যাবো, এরও শর্টকাট আছে। তুমি যদি কাউন্ট করো কি হবে বলতে পারবে। আবার যদি আমি বলে দিই, আমি একবারে বলে দিতে পারবো এটা কটা আছে, 1 2 3 4, এদিকেও আছে কটা, 1 2 3 4। আমি দেখে নিলাম যে কি আছে, কারণ মানে আমি এটা কি দেখলাম যে 4টেরও 4টে কলাম, তাহলে কত হবে, 30টা হবে। এই যে 30টা হবে। এবার এটা যদি অসমান হতো তাহলেও বলা যেত। এই দুটোর জন্য দুটো আলাদা আলাদা ফর্মুলা আছে বা শর্টকাট আছে। এটা আমরা কি করে করলাম বলতো, যখন সমান দেখবো তখন আমরা কি করব, 4² প্লাস 3² প্লাস 2² প্লাস 1²। 16 যোগ 9 25, আর 4 29, আর 1 30। আর যদি সমান না হতো আমরা এটা গুণ করতে, দেখো এটা কি করেছি জানো তো অ্যাকচুয়ালি, এ দেখো 4 গুণ 4 এই যে 16, 3 গুণ 3 9, 2 গুণ 2 4, 1 গুণ 1 1। আর এটা যদি অসমান হতো না, ওই একই জিনিস আমরা করতাম, একই জিনিস আমরা করতাম, আলাদা করে কোনো কিছু না। এদিকে 3টে, এদিকে ধরো 5টা নিয়ে নিচ্ছি। কটা হলো দেখো তো, 1 2 3 4 5 6 হয়ে গেছে না। এদিকে 1 2 3, তাহলে আমরা কি করব, এই 3-এর সাথে 6 গুণ করব, 3 6 18। তারপর কি করব, 2 এর সাথে 5 গুণ করব। তারপর কি করব, 1-এর সাথে 4 গুণ করব। ঠিক আছে, এই প্রসেসটাকে আবার রিপিট করব, আনসার চলে আসবে যতক্ষণ আমরা একে পৌঁছাতে পারছি। বুঝাতে পারলাম? কি গো, করা যাবে? বোঝা গেছে তো? তাহলে এই ব্যাপারগুলো একটু যদি আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, এগুলো কিচ্ছু না, আবারও বলছি গ্রিপের মধ্যে চলে আসবে। মোটামুটি প্রায় 10টা বাজতে গেছে, এখানে যদি অনেকগুলো কোশ্চেন রয়েছে আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দেব, একটু তোমরা দেখে নাও। আবারও বলছি এখানে বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, যদি একটু প্র্যাকটিস করতে পারো তাহলে এই চ্যাপ্টার তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। আমি একটু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, মানে আমি আর 2 মিনিট 3 মিনিট সময় নেব, তার মধ্যে প্রথম 2 মিনিট সময় নেব একটু যদি আমরা গ্রুপে ফিডব্যাক দাও, আর পরবর্তী 1 মিনিট সময় নেব, যেটা বললাম সিক্রেট কোড আমি শেয়ার করব। ঠিক আছে, আমি একটু গ্রুপটাকে ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা গ্রুপে একটু ফিডব্যাক শেয়ার করে দাও। আমি আবারও বলছি সময় নেব না, আমি বেশি সময় নেব না, আমি জাস্ট 2 মিনিট সময় নেব ফিডব্যাকের জন্য, আমি মাত্র 2 মিনিট সময় নেব। ঠিক আছে, যদি তোমরা একটু ফিডব্যাকটা শেয়ার করো। দেখো গ্রুপটা আমি ওপেন করে দিয়েছি, একটু কি ফিডব্যাক শেয়ার করা যাবে? আমি আবারও বলছি ফিডব্যাক বলেছি, তুমি খারাপ লিখতে পারো, স্যার আপনি কিছু জানেন না, আমার নেট ছিল বলে আর ডেটা ছিল বলে আর সময় ছিল বলে আপনার ক্লাস করেছি, মার এখনো ডিম সেদ্ধ হয়নি তাই ভাত খেতে দেয়নি বলে আপনার ক্লাস, তুমি লেখো না। আমি তো বললাম তোমাকে ফিডব্যাক শেয়ার করতে বলেছি, একটা দুটো সেন্টেন্সে শেয়ার করা যাবে? আমি তো প্রায় তোমার সাথে 2 ঘন্টা রয়েছি, তুমি কি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করতে পারবে না? একটা দুটো সেন্টেন্সে ভাই, একটা দুটো সেন্টেন্সে কি শেয়ার করা যাবে? খারাপটাও তুমি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো, বা কোন পার্টটা ভালো লাগলো, যে আমি তোমাকে কি ঠিকঠাক মোটিভেট করতে পারলাম, একটা সঠিক পথ কি দেখাতে পারলাম? যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি সময় নেব না, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, যে আমি তোমাকে কি সত্যি পথ দেখাতে পারলাম, আমি কি তোমাকে একটু নাড়াতে পারলাম, ঝাঁকাতে পারলাম, বাজাতে পারলাম? একটা দুটো সেন্টেন্সে যদি একটু বলো। 1 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট সময় নেবো, তারপরে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। বেসিক থেকে শুরু হবে বাবা, আমি তো আগেও বলছি আবারও বলছি, বেসিক থেকে শুরু হবে, একদম জিরো থেকে শুরু হবে। তুমি কি জানো আর কি না জানো ওটা দেখা হবে না, শুরুটা বেসিক থেকে হবে, শুরুটা একদম বেসিক থেকে হবে, শুরুটা একদম বেসিক থেকে হবে। আমি বলবো যে এমটিএস নিয়ে বারবার বলছো না, তোমাকে একদম প্রথমে একটা জিনিস বলেছিলাম, যে টার্গেট পয়েন্ট যদি খুব ক্রুশিয়াল হয়, খুব যদি ন্যারো হয়, তাহলে তুমি টিকতে পারবে না। এমটিএস যদি টার্গেট হয়, প্র্যাকটিস করো সিএইচএস এর। বুঝতে পারলে কি বললাম? এমটিএস যদি টার্গেট হয়, তারা টার্গেট করো সিএইচএসএল। যাদের টার্গেট রয়েছে সিএইচএসএল
তারা টার্গেট করো সিজিএল, তার মতো পড়াশোনা করো। একটু প্লিজ, আমি এখনই গ্রুপটা বন্ধ করে দেবো, মোটামুটি আমাদের 2 মিনিট প্রায় হতে চললো। একটু যদি একটা দুটো সেন্টেন্স শেয়ার করো। দারুণ, খুব ভালো, এতে কিছু বোঝা যায় না, কেউ খারাপ কিছু বললে না। ভালো, কেউ বলবে হয়তো স্যার মোবাইলের ডেটা বেজেছিল তাই ক্লাস করলাম, এরকম কেউ কিছু বললে না? যে এমটিএস টার্গেট করছো তার কথা বুঝতে পেরেছো? সে কি কথাটা বুঝতে পারলে বাবা? তুমি যদি এমটিএস নিয়ে পড়ে থাকো দেখবে ওটা আর হচ্ছে না। যদি তুমি এমটিএস নিয়ে পড়ে থেকেছো তাহলে কিন্তু হবে না, মাথায় রেখে দেবে এই ব্যাপারটা। আমি আছি, স্টেনোগ্রাফার আমি বলবো, সব যখন বলে দিয়েছি স্টেনোগ্রাফার আমি কভার করবো বাবা। স্টেনোগ্রাফার আমি দেখলাম এই পিডিএফটার মধ্যে নেই, আমি বলে দেবো, সবকিছু বলে দেবো। তুমি কেন ভয় পাচ্ছ? শর্টকাট ম্যাথ রিজনিং এর জন্য পাবে, প্রচুর পাবে, সবকিছু হবে, কিন্তু লাইফে শর্টকাট কাজে লাগিও না। আবারও বলছি, শর্টকাট কাজে লাগাও ম্যাথ রিজনিং এর জন্য, কিন্তু লাইফে শর্টকাট কাজে লাগিও না। লাইফে শর্টকাট আমি দু একটা বলে দিচ্ছি, তারপরে করো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি শর্টকাট কিভাবে কাজে লাগাই আমরা, আর কিভাবে ওখান থেকে দুম করে পড়ি, পড়ার পর কিভাবে কোমরে ব্যথা লাগে, আর তারপরে কি করে আমরা পালিয়ে যাই, আমি বলে দিচ্ছি। আমি গ্রুপটা বন্ধ করে দিলাম, চলো, অনেক হয়েছে ফিডব্যাক, আমি গ্রুপটা বন্ধ করে দিলাম। চলো, শর্টকাট কিভাবে কাজে লাগে আমি আবারও বলছি। শর্টকাট কোথায় কাজে লাগাবে বললাম? ম্যাথ রিজনিং এ। লাইফে শর্টকাট কাজে লাগাবে না। যেখানে তোমার কেরিয়ার দাঁড়িয়ে রয়েছে, যেখানে তোমার ফিউচার রিলেটেড, যেখানে তোমার ফিউচার জড়িত রয়েছে, সেখানে শর্টকাট কাজে লাগাবে না। লাইফ হেল হয়ে বেলতলায় চলে যাবে, তুমি ধরতেও পারবে না কোথা থেকে হলো। কারণ জেনে রেখো, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। রোগ কোনটা জানো তো? সর্দি কাশি, গা ব্যথা, মাথা যন্ত্রণা, দাঁত দিয়ে রক্ত পড়া, নাক দিয়ে রক্ত পড়া, কান দিয়ে রক্ত পড়া, খিদে হচ্ছে না, পেট ব্যথা, পায়খানা ভালো হচ্ছে না, এইগুলো হচ্ছে রোগ। আর এই রোগ যখন তুমি উপেক্ষা করবে, অবহেলা করবে, তখন তোমাকে ক্যান্সার ধরা দেবে। ঠিক বলছি তো? ক্যান্সার কোনো রোগ নয়। ক্লিয়ার? শর্টকাট কোথায় কাজে লাগা জানো? আমাদের অনেকের টেন্ডেন্সি রয়েছে কি বলতো, যে বাজার চলতে কিছু এমসিকিউ বই কিনে নি, পিডিএফ কিনে নি, প্রচুর এই টাইপের সস্তা জায়গাগুলো দেখবে। এই এখন যেমন রেলের সময় চলে এসছে না, তুমি দেখবে প্রচুর মহামানব ওই পিডিএফ বিক্রি করছে, তুমি আমাদের দিক থেকে কোনোদিন দেখতে পাবে না। আমি বিশ্বাস করি কোনোদিন একটা বই তোমাকে কিচ্ছু করতে পারবে না, একটা বই। কিন্তু বই অবশ্যই দরকার রয়েছে, কিন্তু যদি ভাবো ওই সমস্ত মহামানবদের তৈরি পিডিএফ পড়ে তুমি কিছু করতে পারবে, তোমার লাইফ ফেল হয়ে বেলতলায় চলে যাবে, তুমি ধরতেও পারবে না কোথা থেকে শুরু হলো আর কোথায় গিয়ে শেষ হলো। তাই আবারও বলছি, লাইফে শর্টকাট কাজে লাগেও না। যেখানে তোমার কেরিয়ার, যেখানে তোমার ফিউচার জড়িত রয়েছে, কখনো এই টাইপের শর্টকাট কাজে লাগেও না। কারণ হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্ক ছাড়া কোনোদিন তুমি এই জায়গায় পৌঁছাতে পারবে না, এর কোনো বিকল্প নেই। মানে আমি যদি তোমাকে বলি যে ধরো আমাদের যে 90টা বা 100টা কোশ্চেন করবে না, 90টা বা 100টা কোশ্চেন করবে না, এর মধ্যে ধরে নাও যে মোটামুটি 60% কোশ্চেন, 50 থেকে 60% কোশ্চেন, মানে আমি ধরছি 50 থেকে 55টা কোশ্চেন তোমার একটা বেস্ট প্রিপারেশনে মোটামুটি হয়ে যাবে, বেস্ট প্রিপারেশনে মোটামুটি হয়ে যাবে। তুমি তারপর থেকে বাড়াতে গেলে তোমার এখানে কিন্তু প্র্যাকটিসের দরকার, তোমার এখানে কিন্তু হার্ডওয়ার্ক দরকার, রেগুলারিটি দরকার। আদারওয়াইজ এটা কোনোভাবেই তুমি বাড়াতে পারবে না, কোনোভাবেই তুমি বাড়াতে পারবে না। তুমি ভাবো একবার, যে আজকে দাঁড়িয়ে ধরো তুমি ক্রিকেট খুব ভালো খেলতে, আজ তোমার বয়স ধরো 25 বছর, গত 5 বছর আর ক্রিকেট খেলোনি কেন? না বিভিন্ন চাপে, পড়াশোনায়, একটা ধরো চাকরির মধ্যে ঢুকে গেছো, আমি বলছি সব, আমি তো সেখানে কন্টিনিউ বকে যাচ্ছি বাবা, তারপরেও শেষ করতে পারছি না, একটু বলতে দাও আমাকে। তো যেটা বলছিলাম, যে ধরো তুমি ক্রিকেট খুব ভালো খেলতে একটা সময়, খুব ভালো ব্যাট করতে, খুব ভালো বল করতে, ঠিক আছে? সেই অবস্থায় দাঁড়িয়ে ধরো তুমি ইয়ে 5 বছর আর খেলা টেলা হয়নি, কারণ ওই যে বললাম বাড়ির চাপ, চাকরি পেয়ে গেছো, চাকরি করছো, কোথায় করছো, হঠাৎ করে 5-7 বছর পর একদিন আমার গ্রামে গেলে, একদিন দেখছি ক্রিকেট খেলা হচ্ছে, চললে খেলতে গেছো। তো তুমি কিন্তু খেলতে নেমে 2-4 ছয়, 2-4 চার মারতে পারবে, কিন্তু ভালো ভালো বলে হিট করতে গেলে তুমি কিন্তু আটকে যাবে, যাবে তো? বা কালকে ধরো তোমার এই গ্রামের ছেলেমেয়েরা টুর্নামেন্ট খেলবে, তোমায় কিন্তু দুম করে নেবে না, তুমি কিন্তু জানো, তুমি কিন্তু, বা ওই গ্রামের ছেলেমেয়েরা জানে এই দাদাটা আগে খুব ভালো খেলতো, আগে ভালো খেলতো, তার মানে কি তুমি এখনো ভালো খেলবে? একদমই না। তা আবারও বলছি, বেস্ট প্রিপারেশন দিয়ে
তোমার এই 50-55% জায়গা কভার হয়ে যাবে। তারপর কিন্তু তোমার একটা প্রিপারেশন দরকার, তোমার মধ্যে কিন্তু একটা মিনিমাম এফোর্ট দরকার, আদারওয়াইজ কিন্তু এগোতে পারবে না। অবশ্যই এরপর একটা ব্যাচ ক্রিয়েট করা হবে, আমি তো আগেও বললাম যে এরপর একটা ব্যাচ ক্রিয়েট করা হবে, ডেডিকেটেড ব্যাচ থাকবে, যার একটা ফিক্সড রুটিন থাকবে, 0 থেকে ক্লাস শুরু হবে, চ্যাপ্টার ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, সব ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা। আজকের ক্লাসটা আমি এক্সট্রা প্রায় 8 ঘন্টা সময় নিয়ে ফেলেছি, এটা ঠিক, কারণ অনেকগুলো পার্ট আমাকে কভার করতে হয়েছে। আগামীকাল বায়োসায়েন্স ক্লাস থাকবে রাত 8টা থেকে। মনে রাখবে বায়োসায়েন্স ক্লাসের যে জায়গাটা মূল জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা বলে রাখি যে আগামীকাল তুমি বায়োসায়েন্স ক্লাস করার পর তোমার কাছে এরকম মনে হবে, আগামীকাল আমি তোমার থেকে ফিডব্যাক নেব, তো ফিডব্যাক নেওয়ার সময় তোমার কাছে এরকম মনে হবে যে স্যার বায়োসায়েন্স ক্লাস এর আগে অনেক করেছি, অনেক লাইফ সায়েন্স টিচার, অনেক বায়োসায়েন্স টিচার, অনেক জীবন বিজ্ঞানের স্যারের ক্লাস আমি করেছি, কিন্তু এইভাবে কেউ আমাকে বায়োসায়েন্স পড়ায়নি, এইভাবে কেউ আমাকে বায়ো সায়েন্স পড়ায়নি। এটা কালকের ক্লাস করার পর মনে হবে, মিলিয়ে নিও। আমি যদি না বলি, মানে এটা যদি দ্বিমত কোনো কিছু হয় তুমি ফিডব্যাক শেয়ার করবে, না স্যার সেরকম মনে হয় তুমি বলবে। নেক্সট যেটা বলার, বুক সাজেশনের কথা বলে রাখি, বুক আমি আবারও বলছি, বই সর্বদা গুরুত্বপূর্ণ, বইয়ের কথা আমি বলবো, ঠিক আছে? এই বইয়ের ডিপেন্ড করছে তোমার আপাতত প্রিপারেশন কেমন, এর জন্য আমাকে 1-to-1 বসতে হবে, একটু সময় দাও, আমি বই নিয়ে ডিটেলসে বলবো। মানে ধরে নাও যে তোমার খুব ভালো প্রিপারেশন রয়েছে, খুব ভালো প্রিপারেশন রয়েছে, তার জন্য একরকম, তোমার একেবারে 0 লেভেলের প্রিপারেশন, তাহলে এই দুজনের ট্রিটমেন্ট তো আলাদা হয় নাকি, না সেম হবে? বা ধরে নাও তোমার প্রিপারেশন বেশ ভালো, শুধু ম্যাথের জায়গাটা খারাপ, তোমার প্রিপারেশন বেশ ভালো, শুধু ইংলিশের জায়গা খারাপ, আবার একই রকম হবে তোমার প্রিপারেশন একদমই কিছু নেই, আবার ম্যাথ ইংলিশ কিছুই জানো না, তাহলে এদের ট্রিটমেন্ট যদি আমি একরকম বলে দিই তাহলে তো সেই হরি ঘোষের গোয়াল হয়ে গেল বাবা। একটু আমাকে টাইম দাও, আমি যেটা মূল জায়গা বা মূল ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে এটা, যে আগে এই জায়গাটাকে দেখো, এই জায়গাটাকে, যে এটা যদি তোমার বাউন্ডারি হয়, এই বাউন্ডারির মধ্যে আর কেউ নেই তো, এমনকি তোমার বাবা মা, মোবাইল ফোন, রিলস, গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, প্রতিবেশী কেউ নেই তো, আগে এই জায়গাটা তৈরি করো। বিশ্বাস করো এটা করতে সময় লাগবে, আমি ধরে নিই যে আমি তোমাকে কিছু বই বললাম, বই কিনতে তোমার 2000 টাকা লাগবে, ধরে নিচ্ছি কথার কথা, তোমার কাছে আজকে 2000 টাকা রয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি 2000 টাকার বই কিনে নিয়ে আসতে পারবে। নেক্সট কোশ্চেন, তুমি কোথা থেকে শুরু করবে, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে? তুমি একটা অঙ্কের বই কিনে নিয়ে এসছো, অঙ্কের বইয়ে ধর 5টা যদি অঙ্কের বই হয়, 5টা বইয়ের প্রথম চ্যাপ্টার 5 রকম, কোথাও এলসিএম এইচসিএফ দিয়ে শুরু, কোনো বইয়ে নাম্বার সিস্টেম দিয়ে শুরু, কোথাও বা পার্সেন্টেজ, কোথাও বা অ্যাভারেজ, কোথাও বা রেশিও প্রপোর্শন, তুমি কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে? তুমি বই কিনে কি করবে? বই কিনে তুমি কি করবে? পড়তে পারবে? শুরু করতে পারবে? কি বলো এবার? আমি যেটাকে বলছি ফোকাস করো, আবারও বলছি যে একটু প্লিজ মেনে চলো, কাউকে না কাউকে তোমার মাথার উপর দরকার রয়েছে ছাতা ধরার, তুমি যদি একবার মাথার দিকে তাকিয়ে ফাঁকা আকাশ দেখতে পাও তাহলে জেনে রেখো তোমার লাইফ খুব টাফ রয়েছে। আর তুমি যদি দেখো যে হ্যাঁ মাথার উপর একটা ছাদ রয়েছে, একটা ছাতা ধরার কেউ রয়েছে, তাহলে তোমার জেনে রেখো তোমার লাইফে এখনো কিছুটা স্মুথনেস রয়েছে, তাই ওই স্মুথনেসটা কাজে লাগাও। হ্যাঁ আমি সিক্রেট কোডে চলে আসছি, তোমার কাছে আমার লাস্ট কোশ্চেন, তারপরে সিক্রেট কোডে চলে যাবো, তোমার কাছে আমার লাস্ট কোশ্চেন, এটা আমার লাস্ট কোশ্চেন, এরপর আমি সিক্রেট কোডে যাব। এটা 1 নম্বর গ্রাফ, আমি বলবো কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো, কোশ্চেনটা আমি করে নিই, দাঁড়াও, এটার পর আমি সিক্রেট কোডে চলে যাব, এটার পর আমি সিক্রেট কোডে চলে যাব। কোশ্চেনটা হচ্ছে এটা, যে এটা প্রথম গ্রাফ, যেখানে আমি বলতে চাইছি এরকম, মানে তোমার মধ্যে ধর 2 ঘন্টা আমি রয়েছি, 2 ঘন্টা তুমি আমার সাথে রয়েছো, তোমার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, কোনো আপস অ্যান্ড ডাউন হয়নি, তোমার মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ আসেনি। 2 নম্বর গ্রাফ, তোমার আরো ডিক্রিজ হয়েছে, মানে তুমি প্রথমে যেখানে ছিলে যা জানতে, 2 ঘন্টা ক্লাস করার মধ্যে তোমার মধ্যে অধঃপতন ঘটেছে, অবনমন হয়েছে, ডিক্রিজ হয়েছে তোমার পারফরমেন্স। 3 নম্বর গ্রাফ, গ্রাজুয়ালি হলেও, স্লো হলেও তোমার মধ্যে পারফরমেন্স দেখা গেছে, তুমি যেখানে ছিলে তারপর থেকে পারফরমেন্স বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, মোটিভেশন পেয়েছো, ছোটার ইচ্ছা জেগেছে, করতে ইচ্ছা করছে। তুমি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো? বারবার বলছি নিজের কাছে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করো, আমি পারবো, আমি করব, আমাকে করতে হবে, আমি করে দেখাবো, এটা আমার জার্নি, আমাকেই করতে হবে। যার এইরকম টাইপের টেন্ডেন্সি রয়েছে সে পারবে, বিশ্বাস করে এগুলো ভীষণভাবে কাজ করে। আমি তোমাকে এতক্ষণ ধরে বলার পরও কোথাও বলিনি
আজই পড়তে বসো, আজ বই কিনে নিয়ে এসো, আজ এই দেখো, এগুলো এমনি হবে। যাদের 1 নম্বর 2 নম্বর হচ্ছে, আমি বলবো বেরিয়ে যাও বাবা, থেকো না। লাইফে অনেক কিছু করার আছে। তুমি 700 বছর বাঁচবে না, তুমি কচ্ছপ নও। 700 বছর বাঁচবে না, 70 বছর বাঁচবে, তার মধ্যে 60 বছর তোমার নিজস্ব, বাকি 10 বছর আবার তোমার ছেলে নাতি তোমাকে ঠিক করবে কোনটা খাবে কোনটা খাবে না, কোথায় কথা বলবে কোথায় কথা বলবে না। 60 বছরের মধ্যে গড়ে বোধহয় 25 বছর কাটিয়ে দিয়েছো। আরো চাকরির জন্য কারো 2 বছর, কারো 3 বছর, কারো 4 বছর লেগে যাবে। তো 30 বছর হলে তো কেটে গেল, বাকি 30 বছর তো কাটাতে হবে ভালোভাবে, ভালোভাবে বাঁচতে হবে। তো তো এখনো যদি তুমি 1 নম্বর 2 নম্বর গ্রাফে পড়ে থাকো, আমি বলবো বেরিয়ে যাও, অন্য কিছু করো, অন্য কিছু শুরু করো, এখানে থেকো না। সব পাওয়ার জন্য সব ফিল্ড নয়। যার 1 নম্বর 2 নম্বর আসছে, বেরিয়ে যাও। আমি তোমাকে ভালোর জন্য বলছি, এমনটা না হয় আমার এই কথাগুলো তোমার কাছে 3 বছর পর মনে হলো ওই সময় ঠিকই বলেছিলেন যে আমাকে বেরিয়ে যেতে। আমি তোমাকে এখনই বলছি বেরিয়ে যাও। আর যার 3 নম্বর গ্রাফ মনে হচ্ছে, লেগে থাকো। আমি আবারও বলছি, তুমি যত খারাপ ব্যাটসম্যান হও না কেন, ক্রিজ বাঁচিয়ে, ক্রিজে উইকেট বাঁচিয়ে যদি টিকে থাকতে পারো, তাহলে জয় তোমার হবে। এটা ভাবার দরকার নেই বোলার কে, এটা ভাবার দরকার নেই আম্পায়ার কে, এটা ভাবার দরকার নেই উইকেট কেমন, এটা ভাবার দরকার নেই ক্রিজ কেমন। তুমি শুধু এটাতে ফোকাস করো, উইকেটটা যেন না পড়ে। এটা ভাবার দরকার নেই তুমি 4 মারতে পারছো না 6 মারতে পারছো, এটা ভাবার দরকার নেই। একটা সময় যদি টিকে যাও, এই অটোমেটিক 4-6 আসবে। কারণ যে বল করছে সে একটা সময় হাঁপিয়ে যাবে। তুমি তো এক জায়গায় দাঁড়িয়ে খেলছো, ছোট ছোট করে রান নাও। বিশ্বাস করো, ছোট ছোট স্টেপ গুলো অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজ করে। একবারে করতে যাও না, পারফেক্ট হতে যাও না, পারফেক্ট হতে যাও। আমরা লাইফে এরকম পারফেক্টের এক্সাম্পল প্রচুর রয়েছে, আমি আজ আর দিচ্ছি না বা যাচ্ছি না, ঠিক আছে, প্রচুর রয়েছে। আর আরেকটা কথা বলবো, যে লাইফে অপশনস কমাও, সাকসেস রেট বাড়বে। অপশনস কমাও, সাকসেস রেট বাড়বে। একটা দুটো এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। মানে ধরো তোমার কাছে ম্যাথের 5টা বই রয়েছে, ইংলিশের 10টা বই রয়েছে। আমি বলবো তুমি একটা বইকে ফোকাস করো, 10টা বইকে না। আমি বলবো একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে একবার করে পড়ো না। আমি বলবো যে ধরো ইউটিউবে তুমি ধরো ম্যাথের জন্য 2-3 জন 4 জন টিচারকে ফলো করো, রিজনিং এর জন্য 2-4 জনকে ফলো করো, তোমার সাকসেস রেট দিন দিন কমবে। আমি বলবো 1 জন থেকে ম্যাক্সিমাম 2 জনকে ফলো করো, 1 জন থেকে 2 জন ম্যাক্সিমাম ফলো করো। তৃতীয় কাউকে যদি কালকে থেকে ভালো লাগতে শুরু করে, এই 2 জন থেকে 1 জনকে বসিয়ে দাও। যেটা বলছি মন দিয়ে শোনো, মেনে চলো। আমি অনেকগুলো ছোট ছোট স্টেপ আজকে বললাম, এই ব্যাপারগুলো একটু মেনে চলো, আগামী দিন তোমার হবে, কথা দিচ্ছি। সিক্রেট করে চলে গেলাম। যেটা বলার, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। মনে রাখবে এগুলো কিন্তু সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে। সিস্টেম সফটওয়্যার স্ক্রিনশট, ছবি বা ইমেজ কিন্তু বোঝে না। তা আবারও বলছি, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। মনে রাখবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে নেই, এই হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে নেই। তাই অন্য কোনো নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপ করো, তোমার কাছে যাবে না। অর্থাৎ তুমি সঠিক কোড পাঠালেও তোমার কাছে যাবে না। আবারও বলছি, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ ব্যতীত অন্য কিছু করবে না, মানে টেক্সট মেসেজ করছো কেউ, করবে না। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। এই 3টে জিনিস। নাম্বার 1, শুধুমাত্র টাইপ করে পাঠাও। এত বড় গরুর রচনা কিছু না, 2-3টে ওয়ার্ড টাইপ করে পাঠাও। নাম্বার 2, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে পাঠাও। নাম্বার 3, টাইমের মধ্যে। ধরে নাও আমি রাত 12টার মধ্যে তোমাকে এই পিডিএফটা পাঠাবো, রাত 12টার মধ্যে। তো তুমি অবশ্যই অবশ্যই রাত 12টার আগে, আমি বলবো এখনই, কারণ এটা পাঠাতে তোমার খুব বেশি হলে 10 সেকেন্ড লাগতে পারে, খুব বেশি হলে 10 সেকেন্ড লাগতে পারে। আমি বলবো এখনই পাঠিয়ে রাখো, 10 মিনিট পরে পাঠিয়ে রাখো, আধ ঘন্টা পরে পাঠিয়ে রাখো। কিন্তু আমি ধরে নাও 12টার সময় সিস্টেম রান করে দিলাম, তারপরে যদি তোমার কোড আসে, তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। আমি ম্যানুয়ালি কাউকে পাঠাতে পারবো না। যেটা হাইলাইট করা রয়েছে এটা হচ্ছে কোড, মাই ইয়ার 2025, এটা হচ্ছে কোড। মাই ইয়ার 2025, এটা হচ্ছে কোড। আর কোন নাম্বারে পাঠাবে? এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, 6291515880। মনে রাখবে এটা কিন্তু গ্রুপে নেই, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে হবে। অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে যাবে না। কোডটা কি বললাম, যেটা হাইলাইট করা রয়েছে, মাই ইয়ার 2025। টোটাল ক্যারেক্টার বলে 10টা ক্যারেক্টার, মায়ের মধ্যে 2টো ক্যারেক্টার, ইয়ারের মধ্যে 4টে ক্যারেক্টার, 2025-এর মধ্যে 4টে ক্যারেক্টার। টোটাল অ্যালফানিউমেরিক ক্যারেক্টার রয়েছে কটা? 10টা। কতটুকু সময় লাগতে পারে লিখতে? পাঠাবে কোন নাম্বারে?
6291515880, 6291515880। আরো একবার বলে দিচ্ছি, কোন রকম স্ক্রিনশট তুলে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। এই নাম্বারটাতেই কিন্তু শুধুমাত্র পাঠাবে, এই নাম্বারটাতেই শুধুমাত্র পাঠাবে। নাম্বার 3, টাইমের মধ্যে, রাত 12টার মধ্যে পাঠাও, অবশ্যই রাত 12টার মধ্যে পাঠাও, অবশ্যই রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো। নাম্বার দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে পাঠিয়ে দিচ্ছি, 6291515880। হয়েছে তো ঠিকঠাক লেখা, 6291515880। দেখো পিন করে দিলাম, পিন করে দিলাম 6291515880। আমি চাই তোমার কাছে পৌঁছাক, তোমার কাছে পৌঁছাক, কিন্তু আমি গ্রুপে পাঠাবো না এই কারণে, গ্রুপে প্রচুর মহামানব রয়েছে যারা শান্তিতে থাকতে চাই, শুধু শুধু তাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। আবার একটা পিডিএফ পাঠাবো, তাদের কাছে একটা ঘোড়াং করে একটা শব্দ হবে, কি দরকার? হ্যাঁ বাবা, গ্যাপ দাও না, মা ইয়ার 2025 এটা লিখে পাঠালেই হবে। তুমি স্মল লেটারে পাঠাও, ক্যাপিটাল লেটারে পাবো, যা খুশি। হ্যাঁ বাবা, স্পেস দিয়ে লিখবে। এগুলো সবকিছু শুনতে হয়, কিছু তো নিজে থেকে ডিসিশন নাও বাবা, কিছু তো নিজে নিজে থেকে ডিসিশন নাও। যে ছোট ছোট কথাগুলো বললাম, এগুলোকে মন দিয়ে শোনো, এগুলোকে মেনে চলো। আবারও বলছি, বই তুমি কালকে চাইলে কিনে নিয়ে আসতে পারো, কিন্তু কালকে চাইলে তুমি পড়তে বসতে পারবে না। কালকে চাইলে তুমি কালকে থেকে 6 ঘন্টা 7 ঘন্টা মেনটেন করতে পারবে না। এটার জন্য তোমাকে কয়েকদিন সময় লাগবে। আমি ঠিক বলছি তো? অটোমেটিক আসবে। আমি কোথাও দেখো এতগুলো বলেছি, কোথাও আমি ট্যালেন্ট মেরিটের কথা বলিনি। ওটা অবশ্যই কাজ করে। ধরে নাও আমি খুব ট্যালেন্টেড, আমি খুব মেরিটোরিয়াস, কিন্তু আমি হার্ডওয়ার্ক করি না, আমি রেগুলারিটি মেনটেন করি না, আমি ধৈর্য রাখতে পারি না। আর ঠিক উল্টোটা তোমার, তুমি ধৈর্য রাখতে পারো, তোমার মধ্যে রেগুলারিটি মেনটেন করতে পারো, তুমি প্রচুর হার্ডওয়ার্ক করতে পারো, কিন্তু তোমার ট্যালেন্ট নেই। একটা সময় আমি হারিয়ে যাব, তুমি এগিয়ে যাবে। একটা সময় আমি হারিয়ে যাব, তুমি এগিয়ে যাবে। কারণ তুমি মিলিয়ে রাখো, এখানে অনেকে রয়েছে, যদি কেউ থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও, যে তুমি হয়তো স্কুলে হয়তো ওই 20 নম্বর 25 নম্বর 50 নম্বর রোল নাম্বারের ছাত্র, আর তোমার স্কুলের বা তোমার স্কুলের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, সেকেন্ড বয় সেকেন্ড গার্ল, তারা অনেকে হয়তো চাকরি পায়নি, অন্য কোনো পথে চলে গেছে, বা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল, হায়ার সেকেন্ডারিতে হারিয়ে গেছে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট, তারপরে হারিয়ে গেছে, অন্য কোনো ফিল্ডে চলে গেছে। আর তুমি ওই এর সময় মানে কি বলে হাফ ইয়ারলি পরীক্ষার সময় মাঝে মাঝে ফেল করে যেতে, স্কুলের পেছন বেঞ্চিতে বসতে, সংস্কৃত ক্লাসে ইংলিশের ক্লাসে মাথা নিচু করে বসতে, টিচার আবার জিজ্ঞাসা না করে, সে তুমি চাকরি পেয়েছো বা তোমার এরকমের চাকরি পেয়েছে, হয়তো কিসের জন্য? এই পয়েন্টগুলোর জন্য। যদি মেরিট যদি চাকরির একমাত্র মিডিয়াম হতো, তাহলে স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড বয় গার্লরা চাকরি পেত, আর তুমি আমি যারা পিছনে বেঞ্চে বসে পড়াশোনা করে এসেছি, তারা ভ্যারেন্ডা বাজাতাম। ঠিক বলছি তো? র্যাঙ্ক করতাম 7 থেকে রোল 10 হয়ে গেল, এতে কিচ্ছু যায় আসে না। আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছো তো, যে মাধ্যমিকে যে 90% মার্কস পেয়ে যা তুমি 60% মার্কস পেয়েছো, তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। একটা সময় দাঁড়িয়ে, আরো যখন আমাদের বয়স বাড়বে, একটা সময় এও মনে হবে কে মাধ্যমিক পাস আর কে 8 পাস, তাতে কিচ্ছু যায় আসে না। একটা সময় মনে হবে আমাদের, এটা অবশ্যই বয়সের উপর, এগুলো আলাদা কথা, এগুলো আলাদা এতে চলে আসছে। আমি আপাতত যেখানে রয়েছি সেই কথাটুকুর মধ্যেই থাকি। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত রাখি। অনেকটা সময় আজ তোমাদের থেকে নিয়েছি, অনেকটা সময় তোমাদের থেকে নিয়েছি, যারা একদম লাস্ট পর্যন্ত ছিলে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি বিশ্বাস করি যে তোমার এই টাইম, এই স্যাক্রিফাইস, এই ব্যাপারগুলো কখনো বিফলে যাবে না, অ্যাটলিস্ট বিফলে যাবে না। ঠিক আছে, আরো অনেক কিছু বলার রয়েছে আমার, এখনো পর্যন্ত বলা বক্তব্য শেষ হয়নি। স্টেনোগ্রাফার আমি বলবো, কভার করব। ঠিক আছে, আগামীকাল মানে এই পরবর্তী যে ক্লাসগুলো হবে, আবারও বলছি, সেই ক্লাসগুলোর জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। বায়োসায়েন্স আলাদা ফ্যাকাল্টি থাকবে, তারপরে দিন ইংলিশ আলাদা ফ্যাকাল্টি। এই ক্লাসগুলোতে মূলত সিলেবাস নিয়ে ডিটেলস ডিসকাশন হবে, তারপর ওই ওই সাবজেক্টে নিয়ে কিছু না কিছু ডিসকাশন হবে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কিন্তু আজকের ক্লাসের মতো ওভারঅল সবকিছু ডিসকাশন হবে না, যে সিজিএল কি রয়েছে, এমটিএস কি রয়েছে, সিএইচএসএল কি রয়েছে, কার কত মার্কস, কার কত টাইম, এগুলো কিন্তু আর ডিসকাশন হবে না। এরপরের দিন শুধু সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন হবে, শুধু সাবজেক্ট। ঠিক আছে, তাই আমি আজকে এতটা টাইম নিয়েছি। এর পরবর্তী ক্লাসগুলো সবই 1.5 ঘন্টাতে হবে, সব পুরো 1.5 ঘন্টা করে ক্লাস হবে, এবং একদম স্পেসিফিক, যে প্রথমে সিলেবাস নিয়ে ডিসকাশন হবে, তার অ্যানালিসিস,
তারপরে অবশ্যই কিছু এমসিকিউ কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এতে এসছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি 5 দিনে যতটা জায়গা মোটামুটি একটা ধারণ, একটা পথ, একটা ওয়ে, একটা মিনিমাম একটা গতিপথ তোমার জন্য তৈরি করা যায়। ঠিক আছে, আবারও বলছি রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য কিন্তু সিক্রেট কোড বাধ্যতামূলক। সিক্রেট কোড ছাড়া রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে ঠিক রাত 8টাতে। আগামীকাল আমি আবারও বলছি ইয়ে তোমার কি বলে গ্রাফারের কথা আমি ভুলিনি, সেটা আমি আবারও বলছি কভার করে দেব। আবারও বলছি আমি কভার করে দেবো, তো একটু প্লিজ ওয়েট করে যাও, আমি কভার করে দেবো। স্টেনোগ্রাফার ওই ব্যাপারটা পুরোটা আমি ডিসকাস করে দেবো। আর যেটা বললাম যে অবশ্যই ফোকাস থেকো, রেগুলারিটি মেনটেন করো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে বায়োসায়েন্স ক্লাস। গুড নাইট, থ্যাংক ইউ।